আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে। আমরা দেখছিলাম এআইবিবি ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এই পেপারটি মডিউল 2 এর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড পেমেন্ট মেথডে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি সেল পারচেজ কন্ট্রাক্টের বিষয় এবং ডিফারেন্ট ফর্মস অফ ট্রেড পেমেন্ট মেথডের বিষয়, যেখানে আমরা দেখেছি যে বিভিন্ন মেথড রয়েছে। ট্রেড পেমেন্ট এর বিভিন্ন পদ্ধতি রয়েছে, ক্যাশ ইন অ্যাডভান্স, letter of credit, documentary collection, open account, consignment, cash against document, bank guarantee, advance payment guarantee, performance bond, escrow service, barter and counter trade ইত্যাদি। এখন আমরা দেখব ক্যাশ ইন অ্যাডভান্স বিষয়টা। ক্যাশ ইন অ্যাডভান্স এটাকে আমরা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে জানি, অথবা এটাকে আমরা প্রি পেমেন্ট হিসেবে বলতে পারি। সেলারের পক্ষ থেকে এটা একটা মোস্ট সিকিউরড মেথড, কেননা সেলার অ্যাডভান্স তার ক্যাশ পেয়ে যাচ্ছে। এই মেথডে বায়ারকে ফুল পেমেন্ট করতে হয় গুডস বা সার্ভিসের জন্য, আর পেমেন্টটা হয় সেলার ওই প্রোডাক্ট শিপমেন্ট করার আগেই। এটা যেহেতু সেলারের জন্য একটা মোস্ট সিকিউরড মেথড, তবে এটা লেস ফেভার করে বায়াররা, কারণ আগেই টাকাটা দিয়ে দিতে হয়। এখানে আমরা দেখবো যে এই যে ক্যাশ ইন অ্যাডভান্স পেমেন্ট মেথডটা কিভাবে কাজ করে। প্রথমে একটা এগ্রিমেন্ট হয়, তার সাথে হবে বায়ার এবং সেলারের সাথে। সেই এগ্রিমেন্টে ট্রানজাকশন কেমন হবে, টার্মস কন্ডিশন কি থাকবে, প্রোডাক্ট অথবা সার্ভিসের পূর্ণাঙ্গ ডিসক্রিপশন, কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস এবং অন্যান্য যে ডিটেলস সেই এগ্রিমেন্টে থাকবে। এর পরের ধাপই হচ্ছে ইনভয়েস এবং পেমেন্ট রিকোয়েস্ট। এগ্রিমেন্টের পরেই সেলার সে ইনভয়েস ইস্যু করে অথবা পেমেন্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। কার কাছে করবে? বায়ারের কাছে, যিনি পণ্য বা সার্ভিসটা কিনবেন। এবং এই রিকোয়েস্টে তার টোটাল অ্যামাউন্ট ডিউ কতটুকু সেটা উল্লেখ থাকে, কোন কারেন্সিতে পেমেন্ট করবে সেটা উল্লেখ থাকে, এছাড়া অন্য কোনো ইনফরমেশন ইম্পর্টেন্ট সেটা উল্লেখ থাকবে। এই ধাপের পরেই পেমেন্ট বাই দ্য বায়ার। বায়ারকে ফুল পেমেন্ট করতে হয় অ্যাডভান্স, শিপমেন্ট অথবা সার্ভিস ডেলিভারি করার আগেই। আর এই ক্ষেত্রে যে পেমেন্টটা হয়, ইউজুয়ালি এটা ওয়্যার ট্রান্সফার হয় বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হয়, অথবা সিকিউরড ইলেকট্রনিক পেমেন্ট মেথডের মাধ্যমে এই পেমেন্টটা সম্পন্ন করে বায়ার, এবং পেমেন্টের এই অ্যাডভান্স টাকাটা পায় সেলার। পরে হচ্ছে কনফার্মেশন অফ পেমেন্ট। পেমেন্টটা রিসিভ করার পর সেলার কনফার্ম করে বায়ারকে যে তার প্রদত্ত পেমেন্টটা সে পেয়েছে এবং অ্যাকনলেজমেন্ট করে। কনফার্মেশন অফ পেমেন্টের পরের ধাপ হচ্ছে শিপমেন্ট অথবা সার্ভিস ডেলিভারি। পেমেন্ট কনফার্মেশনের পরে সেলার প্রোডাক্ট শিপমেন্টের জন্য প্রসিড করে, অথবা এগ্রিড আপন সার্ভিস ডেলিভারির জন্য বা বায়ারকে ডেলিভারি করার জন্য প্রস্তুতি নেয় এবং করে দেয়। এবং পরের ধাপ হচ্ছে ডকুমেন্টেশন। এখানে আমরা দেখবো যে ডকুমেন্টেশনে সেলার নেসেসারি শিপিং ডকুমেন্ট যেমন ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং এগুলি বায়ারের কাছে পাঠায়। আর সার্ভিসের ক্ষেত্রে রিলেভেন্ট ডকুমেন্টেশন যেমন সার্ভিসটা কমপ্লিট করা হয়েছে সেইভাবে প্রোভাইড করে। এই পদ্ধতিতে ক্যাশ ইন অ্যাডভান্স সেটার কাজ হয়। আমরা এক ঝলক যদি দেখি, ইম্পোর্টার হচ্ছে যে বাই করছে সে, এক্সপোর্টার উনি হচ্ছে সেলার। এই দুজনের ভিতরে কন্ট্যাক্ট হয় এবং ইম্পোর্টার এক্সপোর্টারের ইনভয়েস অনুযায়ী ওয়্যার ট্রান্সফার বা অন্যান্য ভাবে পেমেন্ট পরিশোধ করে ইম্পোর্টারের ব্যাংকে। ইম্পোর্টার ব্যাংক সেই পরিশোধকৃত অর্থ ওয়্যার বা অন্যান্য ভাবে এক্সপোর্টার ব্যাংকে পরিশোধ করে। এক্সপোর্টার ব্যাংক এক্সপোর্টারের অ্যাকাউন্ট ক্রেডিট করে এবং এক্সপোর্টার পেমেন্ট কনফার্মেশনের পরে গুডস শিপমেন্ট করে অথবা সার্ভিস ডেলিভারির জন্য উদ্যোগ গ্রহণ করে। সো এইভাবে ক্যাশ ইন অ্যাডভান্সের কাজ হয়ে থাকে। এই ক্যাশ ইন অ্যাডভান্স আমরা কিছু কি ক্যারেক্টারিস্টিক্স অথবা কনসিডারেশন হিসেবে দেখতে পারি। যেমন এটা হচ্ছে সিকিউরিটি ফর দ্য সেলার, কেননা ক্যাশ ইন অ্যাডভান্সের মাধ্যমে তার সেলারের হাই লেভেল সিকিউরিটি এখানে পাচ্ছে, কেননা সে অ্যাডভান্স দিয়ে টাকাটা পেয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু রিস্ক ফর দ্য বায়ার। বায়ারের ক্ষেত্রে একটা রিস্ক, কারণ সে পণ্য অথবা সার্ভিস পাওয়ার আগেই সেলারকে পেমেন্ট করতে হচ্ছে। এটা কিন্তু হাই রিস্ক ট্রানজাকশনের ক্ষেত্রে কমন, কেননা ক্যাশ ইন অ্যাডভান্স মাঝে মাঝে এমন একটা সিচুয়েশনে দেওয়া হয়
এখানে যখন একজন বায়ার সেলারের সাথে তার ট্রাস্ট থাকবে না, তাদের ভিতরে বা বিশ্বাসযোগ্যতা যদি না থাকে, তখন কিন্তু এই লেভেলে ক্যাশ ইন অ্যাডভান্স ছাড়া একজন সেলার বায়ারকে পণ্য সরবরাহ করবে না অথবা সার্ভিস দিবে না। এটা কিন্তু আসলে স্পেসিফিক সিচুয়েশনে হয়, যেখানে বলা হলো যে যেখানে নন পেমেন্টের রিস্ক থেকে যায়, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি ক্যাশ ইন অ্যাডভান্স এই পদ্ধতি ব্যবহার করা হয়। নেগোসিয়েশনের ক্ষেত্রে সার্কামস্টেন্সেস এবং পার্টির ভিতরে তাদের বোঝাপড়ার উপরে ডিপেন্ড করে। আবার আমরা যদি এক ঝলক দেখি যে এক্সপোর্টার ইম্পোর্টারের ভিতরে কন্টাক্ট হবে, ইম্পোর্টার ব্যাংক ওয়্যার ট্রান্সফার করবে, যা এক্সপোর্টার ব্যাংক রিসিভ করবে, এক্সপোর্টার ব্যাংক এক্সপোর্টারের ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করবে, এক্সপোর্টার অর্থপ্রাপ্তি নিশ্চিত হওয়া সাপেক্ষে গুডস শিপমেন্ট করবে অথবা সার্ভিস ডেলিভারি দেবে। এই পদ্ধতি আসলে ক্যাশ ইন অ্যাডভান্সের কাজটা হয়। আমরা বলতে পারি ক্যাশ ইন অ্যাডভান্স প্রোভাইড সিকিউরিটি ফর দ্য সেলার। এটা মাঝে মাঝে বায়ারকে চ্যালেঞ্জ যের ভিতরে ফেলে দেয় যদি সঠিক সময়ে তার পণ্যটা সে না পায়। তবে ইন্টারন্যাশনাল ট্রেডে এটার ব্যবহার অনেক রয়েছে এবং স্পেসিফিক সিচুয়েশনে এটা কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা দেখলাম ক্যাশ ইন অ্যাডভান্স। এবার দেখবো ওপেন অ্যাকাউন্ট। ওপেন অ্যাকাউন্ট এটা একটা ট্রেড পেমেন্ট মেথড। এই মেথডে সেলার পণ্য বা গুডসকে শিপমেন্ট করে ফেলে অথবা সার্ভিস প্রোভাইড করে বায়ারের কাছে বিফোর রিসিভিং দ্য পেমেন্ট। পেমেন্ট রিসিভ করার আগেই সেটা শিপমেন্ট করে দেয় অথবা সার্ভিস ডেলিভারি দেওয়া দেয়। এই অ্যারেঞ্জমেন্টে সেলার এক্সটেন্ডেড ক্রেডিট টু দ্য বায়ার। আর এখানে অ্যালাউ করা হয় দুই পক্ষের একটা এগ্রিড ফিউচার ডেট, যেই ডেটে পেমেন্ট করবে, এবং এটা এগ্রিড পয়েন্টে আসা হয় দুই পক্ষ। ওপেন অ্যাকাউন্ট ট্রানজাকশনের এটা একটা কমন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রয়েছে। আর এটা আসলে ব্যবহার করা হয় যখন হাই লেভেল ট্রাস্ট থাকে বায়ার এবং সেলারের মাঝখানে। একটু আগে আমরা যেটা দেখলাম ক্যাশ ইন অ্যাডভান্স, সেখানে বায়ার সেলারদের ভিতরে ট্রাস্টের মাত্রাটা কম অথবা থাকেই না, হাইলি রিস্ক থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করা হয় যেখানে বায়ার সেলার তাদের ট্রাস্ট উচ্চ লেভেলে বা অতিমাত্রায়। এখানেও এভাবে কিন্তু ওপেন অ্যাকাউন্টে আমরা দেখি যে একজন বায়ার এবং এক্সপোর্টারের সাথে কন্টাক্ট হয় এবং এক্সপোর্টার গুডস কে শিফট করে বায়ারের জন্য। এখানে বিভিন্ন ক্রেডিট পিরিয়ড ব্যবহার করা হয়, 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ এটসেট্রা। এবং বায়ার ওই স্পেসিফিক ক্রেডিট পিরিয়ডের ভিতরে বায়ার তা ব্যাংক ওয়্যার ট্রান্সফার করে, সেই অ্যামাউন্টটা রিসিভ করে এবং এক্সপোর্টার ব্যাংক ক্রেডিট করে এক্সপোর্টারের ওপেন অ্যাকাউন্ট। এক্সপোর্টার এভাবে পেয়ে যায়। এইভাবে কিন্তু ওপেন অ্যাকাউন্টের কাজগুলি হয়। ট্রেড পেমেন্টের এই ওপেন অ্যাকাউন্ট আমরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক এখানে থেকে যায়। এটা হচ্ছে ট্রাস্ট বেসড রিলেশনশিপ, কেননা বায়ার সেলারের ভিতরে হাই লেভেল একটা ট্রাস্ট থাকে এবং ওই রিলেশনশিপটা এত স্ট্রং যে এখানে ওই ট্রাস্টকে বেস করেই কিন্তু ওপেন অ্যাকাউন্ট এখানে ব্যবহার করা হয়। এটা কিন্তু বায়ারের জন্য কনভিনিয়েন্ট, কেননা তাকে কিন্তু আগেই টাকা দিতে হচ্ছে না। ওপেন অ্যাকাউন্ট এটা ফেভার করে বায়ারকে, কেননা তারা গুডস অথবা সার্ভিস রিসিভ করে ফেলে পেমেন্ট করার আগে। এর ফলে তার কি হয়, তার ক্যাশ ফ্লো কিন্তু ইমপ্রুভ হয়, কেননা বায়ার সে পরে টাকা দিচ্ছে। তবে এখানে কিন্তু রিস্ক থেকে যায় সেলারের জন্য। কি ধরনের রিস্ক? যদি কখনো কোনো কারণে নন পেমেন্ট হয়ে যায়, তখন কিন্তু তার জন্য একটা রিস্ক। তো সেটা মিটিগেট করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। সেলার কি করবে? সেলার ক্রেডিট চেক করবে বায়ারের এবং ওইভাবেই কিন্তু তার ক্রেডিট লিমিটটা নির্ধারণ করবে। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু কমন যে ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, যেখানে ট্রাস্টটাকে এস্টাবলিশ করা হয়েছে, পর্যায়ক্রমে হয়, সবসময়ই হয়, এবং একটা ট্রেডিং পার্টনারশিপ হিসেবে এস্টাবলিশ করা ইত্যাদির ক্ষেত্রে ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। ফ্লেক্সিবিলিটি ইন পেমেন্ট টার্ম, এখানে নেগোসিয়েশনের মাধ্যমে ক্রেডিট টার্ম ফ্লেক্সিবিলিটি করা যায় এবং এর পিরিয়ড বাড়ানো কমানো, সেই বিষয়গুলিকে ক্রেডিট পিরিয়ডটাকে এখানে ইজিলি যেন পেমেন্ট করতে পারে, ইনস্টলমেন্ট আকারেও করতে পারে, সেই জন্য একটা ফ্লেক্সিবিলিটি থাকে। যেহেতু দুই পক্ষের সাথে একটা ভালো
ট্রাস্ট এখানে এস্টাবলিশ হয়। ক্ষেত্র বিশেষে এখানে ক্রেডিট ইন্স্যুরেন্সও ব্যবহার করা হয় মিটিগেট করার জন্য নন পেমেন্ট ইত্যাদি রিস্ককে। এবার আমরা দেখবো যে একটা ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথডে কিভাবে কাজ করে। যদিও আমরা এখানে দেখে এসেছি এইভাবে কাজ করে, সেটাকে যদি একটু ন্যারেটিভলি আমরা ব্যাখ্যা করতে পারি যে এগ্রিমেন্ট হবে প্রথমে। কে এগ্রিমেন্ট করবে? বায়ার এবং সেলার। এবং এই এগ্রিমেন্টের ভিতরে কিন্তু তার সব ডিটেলস থাকবে, সার্ভিস অথবা গুডস, তার কোয়ান্টিটি, প্রাইস, কালার, কোয়ালিটি, রিলেভেন্ট সমস্ত ডেটা থাকে। শিপমেন্ট অফ সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে এই সেলার এখানে উনি পেমেন্ট পাওয়ার আগেই কিন্তু তার গুডস শিপমেন্ট করে দিবে অথবা সার্ভিস ডেলিভারি করে দিবে বায়ারের কাছে। ইনভয়েস ইস্যুয়েন্স, গুডস কে শিপমেন্ট করা অথবা সার্ভিস প্রোভাইড করার পরেই কিন্তু একজন সেলার সে ইনভয়েস রেজ করবে, যেখানে সবকিছু উল্লেখ থাকবে। ক্রেডিট টার্মের বিষয়ে আমরা যদি বলি, এখানে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে। এখানে দুই পক্ষের এগ্রিড পয়েন্টে সেটা হয়, এবং কমন ক্রেডিট টার্ম হচ্ছে নেন 30, যেমন 30 দিনের ভিতরে সেটা দিতে হবে, এবং অন্যান্য টার্মস এখানে সংযুক্ত হতে পারে। এটা 90 ডেজ হতে পারে, 45 ডেজ হতে পারে, স্বাভাবিকভাবে 30 ডেজ। নেট পেমেন্ট বাই দ্য বায়ারের ক্ষেত্রে বায়ার সে কিন্তু রেসপন্সিবল এই পেমেন্ট করার জন্য স্পেসিফিক ক্রেডিট পিরিয়ডের মধ্যে। আর এই পেমেন্টটা করা হয় ওয়্যার ট্রান্সফার, চেক অথবা এগ্রিড অন্য কোনো মেথডেও সেটা হতে পারে। ক্রেডিট পিরিয়ড এন্ড লেট পেমেন্ট চার্জ হিসেবে আমরা যদি বলি, ক্রেডিট পিরিয়ডের ভিতরে যদি টাকা পেমেন্ট করে দেয় সেলারকে, কে দিবে? বায়ার। আর যদি সময় মতো না দেয়, যদি লেট পেমেন্ট হয়, তার রেজাল্ট কি হবে? এডিশনাল তাকে চার্জ করা হবে কিনা, কি হারে হবে, বা লেট ফি দিতে হবে কিনা, যেগুলি কিন্তু ক্রেডিট টার্মই উল্লেখ থাকে, এবং সেই অনুযায়ী এটা এক্সিকিউশন হয়। তো এটা বলা যায় যে ওপেন অ্যাকাউন্টটা এই যখন অফার করা হয় সেখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকে বায়ারের, এবং এটা তখনই এই মেথডে কাজ করা হয় যখন স্ট্রং লেভেলের ট্রাস্ট থাকবে এবং দুই পক্ষের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং দুই পার্টির ভিতরে ক্রেডিট টার্মসে এগ্রিড পয়েন্টে থাকবে। সেভাবে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে ওপেন অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা দেখবো কনসাইনমেন্ট ভার্সেস ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথড। কনসাইনমেন্ট একটা জিনিস, ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট একটা জিনিস। এই দুই মেথডের ভিতরে তুলনামূলক চিত্র এখানে আমরা দেখবো। আমরা জানি যে কনসাইনমেন্ট এবং ওপেন অ্যাকাউন্ট এটা দুইটা ডিফারেন্স পেমেন্ট মেথড, আর এগুলি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যবহার হচ্ছে। দুইটা কিন্তু আলাদা আলাদা। তো কনসাইনমেন্ট মেথডে ইন্টারন্যাশনাল ট্রেডে এটা ব্যবহার করা হয়, সেলার যা রয়েছে মানে এক্সপোর্টার, সে শিপ করে গুডস, কার কাছে করবে? বায়ারের কাছে, মানে ইম্পোর্টারের কাছে। কিন্তু ওই গুডস এর যে ওনারশিপ সেটা কিন্তু হ্যান্ড ওভার হয়, ওনারশিপটা রিটেইন করে। কে করে? এক্সপোর্টার অথবা সেলার। গুডস এর ওনারশিপ তার কাছে থেকে দেয় যতক্ষণ না পর্যন্ত ওই গুডস গুলি মার্কেটে বিক্রি হচ্ছে। আর এর পেমেন্টটা সেলার পায় বায়ারের কাছ থেকে কখন? সে যতক্ষণ না পর্যন্ত তার কাস্টমারের কাছে এই গুডসটা বিক্রি করে। তাহলে বিক্রি করার পরেই কিন্তু এটা পেমেন্ট করে। বিক্রি করলেই এবং পেমেন্ট পাওয়ার পরেই ওনারশিপ ট্রান্সফার হয়। তাহলে এখানে আমরা যদি দেখি কনসাইনমেন্টে একজন এক্সপোর্টার মানে সেলার, সে শিপ করে গুডস, সেটা বায়ার বা ইম্পোর্টারের কাছে আসে। ইম্পোর্টার আর বায়ার সেটা তার কাস্টমারকে বিক্রি করার পরেই ওর মূল্য পরিশোধ করে এক্সপোর্টারকে। এই পদ্ধতিতে কিন্তু কনসাইনমেন্ট পেমেন্টটা হয়। এই যে কনসাইনমেন্ট পেমেন্ট, এখানে সেলারের রিস্ক কি রয়েছে? সেলারের হাই রিস্ক থেকে যায়। কেন হাই রিস্ক থাকে? কেননা তার পেমেন্টটা সে পাবে বায়ার এটা বিক্রি করার পরে। তাই বায়ারের যে সেল অ্যাবিলিটি বা তার মার্কেটিং অ্যাবিলিটি টু সেল দ্য গুডস, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। যদি তার ওই অ্যাবিলিটি না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে এটা কিন্তু হাইলি রিস্ক হয়ে যায়। কেননা সেলার পণ্যগুলি বায়ারের কাছে প্রেরণ করেছে, বায়ার সেটা বিক্রি করেই এটার পেমেন্ট করবে। আর এটা রিস্ক এই জন্য যে যদি ওই গুডস গুলি বিক্রি না করা হয় বা বিক্রি করতে না পারে, তাহলে কি হবে? সেটা কিন্তু সেলারের কাছে আবার ফেরত পাঠাবে। সেই জিনিসগুলি আবার তাকে নিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে সে রিটার্ন করে নিবে, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো এটা এক ধরনের রিস্ক। আর বায়ারের রিস্ক কি? বায়ারের কিন্তু আসলে রিস্ক নাই বললেই চলে, লো রিস্ক, তার কোনো রিস্ক নাই।
এক্ষেত্রে আমরা দেখি লোকাল যে ঘটে যে বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের বিভিন্ন ওষুধ ডিসপেন্সারিতে দিয়ে যায়, কন্ডিশন হচ্ছে যেটা বিক্রি করার পর তারা টাকা নেবে। তো ঠিক এইরকমেরই আসলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটা। এই ক্ষেত্রে বায়ারের রিস্ক নাই, কেননা সে তার পেমেন্টও করে নাই, গুডস বিক্রি করলেই সাকসেসফুলি তারপর সে পেমেন্ট করবে, তাই সেখানে সে রিস্ক ফ্রি। এটা ব্যবহার হয় কোথায়? এই পদ্ধতিটা যেমন কনসাইনমেন্ট, সেটা আসলে এমন ভাবে হয় যখন একজন সেলার এস্টাবলিশ করতে চায় কোনো নতুন মার্কেট, অথবা একটা বিল্ড করতে চায় লং টার্ম রিলেশনশিপ বায়ারের সাথে, তখন কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে। এবং শুধু তাই নয়, যেসব ইন্ডাস্ট্রিতে ইনভেন্টরি টার্নওভার হিউজ অথবা হাই ভলিউম, যেখানে প্রোডাক্ট খুব দ্রুত বিক্রি হয়, সেখানেও কিন্তু এই রকমের কনসাইনমেন্ট পেমেন্ট মেথডটা ইউজ করা হয়। এর সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে বায়ারের ক্ষেত্রে যেটা কিনছে তার হচ্ছে আপফ্রন্ট কোনো কস্ট নাই, ফাইন্যান্সিয়ালি কোনো ধরনের রিস্ক তার নাই। আর সেলারের ক্ষেত্রে সে একটা মার্কেটে ইন হতে পারছে, পাশাপাশি কাস্টমার রিলেশনশিপ করতে পারছে, একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারছে। আর অসুবিধা কেবলমাত্র সেলারের জন্য। সেলার যে এই পণ্যগুলি প্রেরণ করলো, সেটা বিক্রি যদি না হয় তার জন্য বিপদ, আনসোল্ড ইনভেন্টরি থেকে যাবে, তার ক্যাশ ফ্লো আসলে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তখন, এবং এই পেমেন্টটাও যদি দেরিতে হয় তার ক্যাশ ফ্লো আসলে মাইনাসে চলে যাবে। এই জন্য সেলারের ক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। এটা তো দেখলাম আমরা কনসাইনমেন্ট পেমেন্ট মেথড। আর ওপেন অ্যাকাউন্ট মেথডটা আমরা একটু আগে দেখে এসেছি, এটা সামারি যদি বলা যায়। এখানে কম্পেয়ার করা হচ্ছে দুইটার সাথে। ওপেন অ্যাকাউন্ট মেথডে আমরা দেখেছি সেলার গুডস কে শিফট করে অথবা সার্ভিস ডেলিভারি করে দেয় বায়ার কাছে বিভিন্ন টার্মে, এবং পেমেন্টটা করে পরে, সেটা ইউজুয়ালি হতে পারে 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ ইত্যাদি ডেলিভারি করার পরে। এখানে রিস্ক হচ্ছে সেলারের জন্য হাই রিস্ক, কারণ সেটা পেমেন্ট নাও পেতে, আর বায়ারের জন্য আসলে কোনো রিস্ক নাই, লো রিস্ক। আর ওপেন অ্যাকাউন্টটা ব্যবহার করা হয় কমনলি যখন সেলার বায়ারের সাথে স্ট্রং ট্রাস্টের পার্টনারশিপ থাকে, তখন এটা হয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে দুইটা পক্ষে সেলার বায়ারের কন্টাক্ট হয়, তারপর সেলার গুডস শিপ করে বায়ারের কাছে, বায়ার সে ট্রান্সফার করে ইম্পোর্টার ব্যাংকের কাছে ওয়্যার ট্রান্সফার, সে তার গুডস পাওয়ার পরে, এবং ওয়্যার ট্রান্সফারের সে অর্থ এক্সপোর্টারের ব্যাংকে আসে, এক্সপোর্টার সেটা কালেক্ট করে নেয়। এই পদ্ধতিতে ওপেন অ্যাকাউন্ট কাজ হয়। বায়ারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে তার সুবিধা, কারণ সে অনেক সময় পাচ্ছে টাকাটা দেওয়ার জন্য, কারণ সাথে সাথে তাকে দিতে হচ্ছে না। আর সেলারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে সে যে ফেভারেবল পেমেন্ট টার্ম ইউজ করছে, এর ফলে কি হবে, তার পটেনশিয়াল সেলিংটা ইনক্রিজ করবে। অসুবিধা কেবলমাত্র সেলারের ক্ষেত্রেই, বায়ারের ক্ষেত্রে এই ক্ষেত্রে অসুবিধাটা খুব একটা নাই। সেলার তার রিস্ক হতে পারে নন পেমেন্টে বা ডিলে পেমেন্ট যদি করে বায়ার, তখন তার জন্য এটা একটা রিস্ক, এখানে একটা পসিবিলিটি থাকে। আমরা যদি এক ঝলক যেটা কম্পেয়ার করি দুটার ভিতরে, যে কনসাইনমেন্ট এবং ওপেন অ্যাকাউন্ট, দুইটা মেথড। কনসাইনমেন্টে পণ্যের ওনারশিপ সে কিন্তু সেলার রিটেইন করে, সাথে সাথে দিয়ে দেয়, গুডস বিক্রি হলেই ওনারশিপটা ট্রান্সফার হয়। ওপেন অ্যাকাউন্টে ওনারশিপ কিন্তু আর সেলারের কাছে থাকে না, বায়ার সেই ওনারশিপের রেসপন্সিবিলিটি অথবা ওনারশিপটাকে সে ওন করে পণ্য রিসিভ করার সাথে সাথে। রিস্কের ক্ষেত্রে কনসাইনমেন্টে সেলারের জন্য হাই রিস্ক, ওই পণ্য বিক্রি করতে না পারে তাহলে হয়তো তার পেমেন্ট দিবে না, পাশাপাশি ওই গুডস গুলিকে রিটার্ন করে নিয়ে আসতে হবে। ওপেন অ্যাকাউন্টে সেখানে সেলারের কিন্তু হাই রিস্ক থাকে, যদিও একটা ট্রাস্ট বা বিশ্বাসের একটা সম্পর্ক সেলার বায়ারের ভিতরে রয়েছে, তাই এই পদ্ধতি তারা নিয়েছে। কিন্তু যদি কোনো কারণে পেমেন্ট না করে বা ডিলে করে, তখন কিন্তু এটা তার জন্য রিস্ক হয়ে যায়। ক্যাশ ফ্লোর কথা যদি আমরা চিন্তা করি, কনসাইনমেন্টের ক্ষেত্রে পেমেন্টটা আসলে ডিলে করা হয় যতক্ষণ পর্যন্ত না পণ্যটা বিক্রি হয়, আর ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে পেমেন্টটা ডিলে করা হয় টার্মস অনুযায়ী, সেটা 30 ডেজ মানে ক্রেডিট টার্মস অনুযায়ী, 60 অথবা 90 ডেজ। ইউজের ক্ষেত্রে আমরা দেখি কনসাইনমেন্টটা ব্যবহার করা হয় একটা নতুন মার্কেটকে ক্যাপচার করার জন্য, অথবা নতুন মার্কেট ধরার জন্য, অথবা যেসব ইন্ডাস্ট্রিতে হাইলি ইনভেন্টরি টার্নওভার রয়েছে সেইখানে এটা ব্যবহার করা হয়।
আর ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রাস্টেড ট্রেড পার্টনারদের ভিতরে এটা ব্যবহার করা হয়, কেননা সেলার বায়ার তাদের ভিতরে একটা বিশ্বাসযোগ্যতা আছে, অথবা এমনও হতে পারে বায়ার নতুন হলেও তার একটা ভালো ক্রেডিট হিস্টোরি থাকবে, তাহলে কিন্তু তার সাথে এই ধরনের সম্পর্ক করা যায়। আমরা বলতে পারি যে এই দুটোটা মেথড তার সুবিধা অসুবিধা রয়েছে। মেথড দুইটা কি আমরা দেখলাম, কনসাইনমেন্ট এবং ওপেন অ্যাকাউন্ট। আর এটা চয়েসটা কিন্তু ডিপেন্ড করবে রিলেশনশিপ কেমন পার্টির ভিতরে, যেমন সেলার বায়ার তাদের ভিতরে, এবং মার্কেটের কন্ডিশন কেমন, স্পেসিফিক বিজনেসের প্রয়োজনীয়তা কেমন, এর উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা আজকে 3টা পয়েন্ট নিয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম। একটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, আর একটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট, এগুলি কিন্তু ট্রেড পেমেন্ট মেথড। আর একটা হচ্ছে কনসাইনমেন্ট এবং ওপেন অ্যাকাউন্ট, দুই মেথডের ভিতরে আসলে সমজাতীয়তা অথবা পার্থক্য কি, দুইটার ভিতরে কম্পেয়ার করা। এই 3টা আইটেম আমরা দেখলাম। আমরা অল্প অল্প করে শিখছি বা অল্প অল্প করে আলোচনা করছি, কারণ আমরা সবাই ব্যস্ত। আপনি একজন ব্যাংকার, আপনার হাতে কিন্তু ওই সময় নাই যে আপনি অনেকক্ষণ জিনিস পড়বেন। ফাঁকে ফাঁকে অল্প অল্প একটু করে একটু দেখে ওটা জাস্ট আইডিয়া, এবং জিনিসগুলি কিন্তু আপনারা সব জানেন, আপনারা প্র্যাকটিক্যালি কাজ করছেন। তো ভয় পাওয়ার কিছু নাই, সামনে যাই আসবে আপনি শুধু লেখা শুরু করেন, দেখবেন যে হয়ে গেছে। ভালো থাকবেন। আমরা পরে ভিডিওতে নিয়ে আসবো ডকুমেন্টারি কালেকশনকে নিয়ে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।